হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসওই বাংলা 11 অ্যান্ড 12 ইউটিউব চ্যানেল। তো আমরা আগের দিন তো 11-এর যে বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের প্রথম পার্টটা পড়েছিলাম। তো আজকে আমরা বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের সেকেন্ড পার্টটা পড়ব, যেখানে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব। যে ভাগটা পড়িয়েছিলাম, যে শ্রেণী বিভাগটা আমরা আগের দিন পড়েছিলাম, সেই শ্রেণী বিভাগেরই কিছুটা পার্ট বাকি ছিল, যেটা বলেছিলাম আমি নেক্সট ভিডিওতে বলবো। তো সেটা প্রথমে কমপ্লিট করব, তারপর দেন আমরা ইনপুট ডিভাইস এবং বিভিন্ন যে আউটপুট ডিভাইসগুলো রয়েছে কম্পিউটারের, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো যে আমরা কি কি জিনিস এই ভিডিওতে আগে জানতে চলেছি সেটা একটুখানি বলে দিই। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটারের শ্রেণীবিভাগ। কম্পিউটারের শ্রেণীবিভাগ কিন্তু আগের দিন করা হয়েছে। কম্পিউটারের শ্রেণীবিভাগ কিন্তু আগের দিন ছবি এঁকে করে দিয়েছিলাম, তোমরা আশা করি দেখেছো সেই ভিডিওটা। কম্পিউটারের শ্রেণীবিভাগের ছবি এঁকে বুঝিয়ে দিয়েছিলাম যে কি কি কম্পিউটার হয়, কি কি কম্পিউটারের শ্রেণীবিভাগ আছে, সেই জিনিসগুলো বৃহৎ আকৃতির, ক্ষুদ্র আকৃতির কম্পিউটার, বিভিন্ন যে কম্পিউটারগুলো ছিল সেগুলো কিন্তু আমি আগের দিন বলে দিয়েছিলাম। তো সেগুলো সম্পর্কে জানবো। তাছাড়া আমরা কি পড়বো, কম্পিউটারের যে ব্লক চিত্রটা রয়েছে সেই ব্লক চিত্রটা সম্পর্কে জানবো। এবং আর কি জিনিস জানবো, আর হচ্ছে কি ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস, এই চারটে টপিক নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের প্রচুর এরকম ডিভাইস রয়েছে যেগুলোকে আমরা ইনপুট ডিভাইস বলি, এবং আউটপুট ডিভাইসেরও এরকম 3-4টে এক্সাম্পল আছে যেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এবং পড়তে হবে। আচ্ছা দেখো, এগুলো কিন্তু পুরোটাই আমাদের যেহেতু থিওরি বেসড, তাই কারণে কিন্তু তোমাদের এইগুলো আমি এখানে যে বুঝিয়ে দিচ্ছি সেই স্লাইডটা দেখেও কিন্তু তোমরা পড়তে পারো। এবং তাছাড়া যে বইটা আছে তোমাদের, যে বইটা তোমরা কিনেছো, সে যে কম্পিউটার সায়েন্সের জন্য কিনেছো সেই কম্পিউটার সায়েন্সের বইটাই ফলো করবে, যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য কিনেছো সেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের বইটাই ফলো করবে। দেখবে ওখানে কিন্তু এইগুলো ডিটেলসে আরও লেখা থাকবে। তো যদি কিছু আমার এখানে স্কিপ হয়ে যায় তো ওখান থেকে কিন্তু তোমরা একটুখানি দেখে নিও, কারণ সব কিছু তো আর আমি এখানে পিপিটিতে লিখতে পারবো না। তো সেই কারণে আমি যেগুলো জিস্ট যেগুলো মনে হয়েছে, যেখান থেকে কোয়েশ্চেন তোমাদের দিলেও দিতে পারে এমসিকিউ প্যাটার্নে, সেখান থেকেই কিন্তু আমি জিনিসগুলো তুলেছি। তো প্রথমেই দেখো রয়েছে আমাদের সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কি? সুপার কম্পিউটার হচ্ছে একটা খুব পাওয়ারফুল কম্পিউটার, এবং এর আকৃতিটাও কিন্তু অনেক বড় হয়, এবং এটা এতটাই শক্তিশালী কম্পিউটার যে এইটার মাধ্যমে বিভিন্ন গবেষণার কাজ করা হয়। এবং কি কাজ করা হয়, এবং বিভিন্ন জায়গায় যে বড় বড় যে আবহাওয়ার যে খবরগুলো, যেগুলো আর কি আগে থেকে আমরা জানতে পারছি যে বৃষ্টি হবে কি হবে না, সেই জিনিসগুলোও কিন্তু জানা যায় কিসের মাধ্যমে, এই সুপার কম্পিউটারের মাধ্যমে। তো দেখো সুপার কম্পিউটারের এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, যেখানে কি বলা আছে যে শক্তিশালী হয়। এছাড়া কি হয়, যেহেতু শক্তিশালী হয় এবং বড় আকারের কম্পিউটার হয় এবং উচ্চ গতির হয়, সেই কারণে কিন্তু দামটাও অনেক বেশি হয়। এই কম্পিউটারের দামও কিন্তু অনেক বেশি হয়, এবং উচ্চ গতি সম্পন্ন এবং দ্রুত কাজ করতে পারে, এবং কি করতে পারে, বিভিন্ন গবেষণার কাজেও এটা ইউজ করা হয়, এবং ক্যালকুলেশন পারপাসেও বড় বড় যেখানে হিসাব করার প্রয়োজনীয়তা থাকে, বড় বড় ক্যালকুলেশন যেখানে করার প্রয়োজনীয়তা থাকে, সেখানেও কিন্তু আমাদের এই সুপার কম্পিউটারকে ইউজ করা হয়। দেখো সুপার কম্পিউটারের মধ্যে উদাহরণ কি কি আছে, উদাহরণগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। উদাহরণগুলো মনে রাখবে, কারণ কোনো একটা জায়গায় তোমাদের এই ধরনের এমসিকিউ আসতেই পারে যে নিচের কোনটি সুপার কম্পিউটারের এক্সাম্পল। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই 4টে অপশনের মধ্যে বেছে নিয়ে লিখতে হবে। তো সেই কারণে উদাহরণগুলো চেষ্টা করবে মনে রাখার। প্রথমেই কি আছে দেখো, সুপার কম্পিউটারের উদাহরণের মধ্যে প্রথমেই আছে ক্রে 3, তাছাড়া সাইবার 205, তাছাড়া সিডিসি 7600, এছাড়া আর কি পারাম। এই 4টেই হচ্ছে গিয়ে আমাদের কি সুপার কম্পিউটারের এক্সাম্পল। এবার দেখো বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। বৈশিষ্ট্যের মধ্যে কি, অত্যন্ত দ্রুত ও কিন্তু তথ্য প্রসেস করতে পারে, ওর যে তথ্য ধারণ ক্ষমতাটা সেটাও কিন্তু অনেক বেশি হয়। দেখো সুপার কম্পিউটার খুব দ্রুত কিন্তু তথ্য প্রসেস করতে পারে। এছাড়া কি, এখানে কিন্তু 64 বিট বা তারও অধিক মাইক্রো প্রসেসর চিপ ব্যবহার করা হয়। সুপার কম্পিউটারে কিন্তু মাইক্রো প্রসেসর চিপ ব্যবহার করা হতো। আগে যখন প্রজন্ম পড়িয়েছিলাম তখন কিন্তু সেখানে আমরা বিভিন্ন যে উপাদান বা মূল প্রযুক্তি যেটার উপর বেস করে তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু আমরা পড়েছিলাম। তো সেই রকমই সুপার কম্পিউটারে কিন্তু মাইক্রো চিপ ইউজ করা হয়, এবং সেই মাইক্রো প্রসেসর চিপ ইউজ করা হয়, এবং সেটা কি 64 বিটেরও হতে পারে বা তারও অধিক হতে পারে।
নেক্সট দেখো, নেক্সট বলছে বৈজ্ঞানিক কাজকর্মে সুপার কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমেই কিন্তু বলেছি বিভিন্ন ধরনের যে বৈজ্ঞানিক গবেষণাগুলো হয় সেই সমস্ত জায়গায় কিন্তু এই বড় বড় সুপার কম্পিউটারগুলোকে ইউজ করা হয়। এছাড়া কি, এছাড়া হচ্ছে গিয়ে প্রত্যেক সেকেন্ডে মিলিয়নস ইনস্ট্রাকশন কিন্তু ও প্রসেস করতে পারে। ওর যে প্রসেসিং স্পিড, এই যে সুপার কম্পিউটারের যে প্রসেসিং স্পিড, এটা কি এমআইপিএস। এমআইপিএস এর ফুল ফর্ম কি, মিলিয়নস ইনস্ট্রাকশন পার সেকেন্ড। দেখো এখানে মেনশন করা আছে যে মিলিয়নস ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। মিলিয়নস ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। এছাড়া বিভিন্ন ধরনের বায়োমেডিসিন তৈরি করার জন্য ইউজ করা হয়। এছাড়া অস্ত্র তৈরির ক্ষেত্রেও কিন্তু এই সুপার কম্পিউটার কখনো কখনো ব্যবহার করা হয়। তো এটাই ছিল সুপার কম্পিউটার। এবার দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার। মেন ফ্রেম কম্পিউটার কি, মেন ফ্রেম কম্পিউটার কিন্তু সুপার কম্পিউটারের মতন অতটা বেশি আমাদেরকে মানে আকারটা অতটা বেশি নয়। সুপার কম্পিউটার যেমন অনেক বড় আকৃতির হয়, মেন ফ্রেম কম্পিউটার কিন্তু সুপার কম্পিউটারের থেকে আকারে অনেক ছোট হয় এবং এরও তথ্য ধারণ ক্ষমতা বেশি। কিন্তু সুপার কম্পিউটারে যেমন অনেক বেশি তথ্য ধারণ করতে পারে, কিন্তু এই মেন ফ্রেম কম্পিউটারে কিন্তু অত বেশি তথ্য ধারণ করতে পারে না। মানে তথ্য ধারণ ক্ষমতা বেশি কিন্তু সুপার কম্পিউটারের থেকে কম। যদি কম্পেয়ার করি তাহলে সুপার কম্পিউটারের বেশি, মেন ফ্রেম কম্পিউটারের কম, সেটাই লেখা আছে। দেখো মেন ফ্রেম কম্পিউটার হলো এক ধরনের বড় আকারের কম্পিউটার যা একসাথে অনেক ব্যবহারকারী একসাথে কাজ করতে পারে। এছাড়া এর আরেকটা সুবিধা কি, অনেকজন এক ব্যবহারকারী একসাথে কিন্তু এই কম্পিউটারটা চালাতে পারে। মানে ধাপে ধাপে অনেকগুলো ইউজার একসাথে বসে এই কম্পিউটারে কাজ করতে পারে। দেখো এগুলো কোথায় কোথায় ইউজ হয়, বড় বড় বিভিন্ন কোম্পানিতে ইউজ হয়, এছাড়া ব্যাংকে ইউজ হয়, বিমা অফিসে ইউজ হয়। ব্যাংকেও যে কম্পিউটারগুলো ইউজ হয় সেই কম্পিউটারগুলো কি এই মেন ফ্রেম কম্পিউটার। তাছাড়া আর কোথায় ইউজ হয়, বড় বড় যে কোম্পানিগুলো আছে বা বিমা অফিসগুলো আছে সেগুলোতেও কিন্তু যে কম্পিউটারগুলো ইউজ হয় সেগুলো কি এই মেন ফ্রেম কম্পিউটার। উদাহরণ বলেছিলেন ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটার ক্ষেত্রে উদাহরণ ভীষণ ইম্পর্টেন্ট। আগেরটার উদাহরণ বলে দিয়েছি, এটার উদাহরণের মধ্যে IBM 4381, IBM 4381, তাছাড়া CDC 6600, 6600, এছাড়া VAX 8000, এছাড়া VAX 8000, এই তিনটেই হচ্ছে গিয়ে এর মেন ফ্রেম কম্পিউটারের মেন উদাহরণ। এবার একটু বৈশিষ্ট্য বলি যে কি কি বৈশিষ্ট্য এর থাকে। বিশাল আয়তনের হয় এবং তথ্য দ্রুত প্রক্রিয়াকরণ করতে পারে। আকারে সুপার কম্পিউটারের থেকে ছোট কিন্তু তাও আকৃতিতে বড়ই হয় এবং প্রচুর তথ্য কিন্তু একসাথে নিয়ে কাজ করতে পারে। এছাড়া এখানেও মাইক্রো প্রসেসর ইউজ করা হয়, কিন্তু সেটা কত বিটের, 32 থেকে 128 বিটের মধ্যে হয়। এখানেও মাইক্রো প্রসেসর ইউজ হয় কিন্তু সেটা কত বিটের, সেটা 32 থেকে 128 বিটের মধ্যেই থাকে। আচ্ছা, তারপরে প্রচুর পরিমাণে ডেটা, তো এটা তো আগেও বললাম যে প্রচুর পরিমাণে ডেটা একসঙ্গে ও প্রসেস করতে পারে বা প্রচুর পরিমাণে ডেটা ও একসঙ্গে নিয়ে কাজ করতে পারে। এছাড়া কি টাইম শেয়ারিং এবং সময় বিভাজন পদ্ধতিতে এখানে তথ্য প্রক্রিয়াকরণ করা হয়। এই যে প্রথমেই একটা কথা বলেছিল না, অনেকজন ইউজার একসাথে কাজ করতে পারে। এবার অনেকজন ইউজার একসাথে কিভাবে কাজ করবে, বিভিন্ন বিভিন্ন টাইম স্লটগুলো ভাগ ভাগ করে নিয়ে এক একটা ইউজার কিন্তু কাজ করছে, মানে টাইমটা শেয়ার করে নিচ্ছে নিজেদের মধ্যে যে হ্যাঁ এই টাইমে আপনি কাজ করবেন, এই টাইমে আপনি কাজ করবেন, এরকমভাবে টাইমটা ভাগ ভাগ করে নিয়ে ওরা কিন্তু টাইম যে শেয়ার হচ্ছে বা সময়ের যে বিভাজন হচ্ছে সেই বিভাজনের উপর বেস করে কিন্তু কাজটা করছে। মূলত বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্র, ব্যাংক, বিমা অফিস, এই সমস্ত জায়গায় কিন্তু মেন ফ্রেম কম্পিউটার বেশি দেখতে পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো মেন ফ্রেম কম্পিউটার। এবার আমরা চলে যাব মিনি কম্পিউটারে। দেখো মিনি কম্পিউটারের মধ্যে কি বলছে, মিনি কম্পিউটার হচ্ছে মাঝারি আকারের কম্পিউটার যেটা কিনা কয়েকজন, এখানেও কি হচ্ছে, এখানেও অনেকজন ইউজার একসঙ্গে কিন্তু এই কম্পিউটারের উপর কাজ করতে পারছে। অনেকজন ইউজার কিন্তু একসঙ্গে এই কম্পিউটারের মধ্যে কাজ করতে পারছে। কিন্তু এর আকারটা কেমন হয়, এর আকারটা হয় হচ্ছে মাঝারি ধরনের। এই যে মিনি কম্পিউটার, এই মিনি কম্পিউটারের আকার মাঝারি ধরনের হয়। এখানেও অনেকজন ইউজার একসঙ্গে ওই কম্পিউটারটাতে কাজ করতে পারে। ঠিক আছে, মেন ফ্রেমের চেয়ে ছোট এবং কম দামে পাওয়া যায়। মেন ফ্রেমের চেয়ে আকারেও ছোট হয় এবং আকারে যেহেতু ছোট হয় তার ফেসিলিটিও যেহেতু কম, তাই জন্য কি কম দামে পাওয়া যাচ্ছে। সুপার কম্পিউটার যেহেতু আকারে বড়, ওর ফেসিলিটিও বেশি পাচ্ছি আমরা, সেই জন্য ওটার দাম অনেক বেশি হয়। আর মিনি কম্পিউটারের ক্ষেত্রে যেহেতু
ফেসিলিটি কম পাচ্ছি আমরা এবং আকারেও ছোট হয়ে যাচ্ছে, তাই জন্য এর দামও কি হয়ে যায়, কম হয়ে যায়। এবার উদাহরণের মধ্যে কি কি আছে দেখো, উদাহরণগুলো মনে রাখবে, আগেও বললাম এখানেও বলছি উদাহরণ মনে রাখবে। উদাহরণের মধ্যে আছে PDP-8, আচ্ছা তারপরে IBM 800 সিরিজ, IBM এর যে 800 এর সিরিজ আছে সেগুলো, তারপরে PDP-8, আর তাছাড়া হচ্ছে VAX 7500 এইটা। আচ্ছা তারপরে মিনি কম্পিউটারের বৈশিষ্ট্য কি, মিনি কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে মিনি কম্পিউটার CPU, মেমোরি এবং সাহায্যকারী তারপরে অংশটি একটি সারি বা তাকের আকারে সজ্জিত থাকে। দেখো মিনি কম্পিউটারের মধ্যে যে CPU থাকে, মেমোরি থাকে এবং বিভিন্ন যে সাহায্যকারী অংশ থাকে সেগুলো কি স্তরে স্তরে একটা তাকের মতন করে সাজানো থাকে। তারপর কি বলছে, তারপর বলছে এটিও মাল্টি ইউজার কম্পিউটার। অলরেডি বললাম যে এটার মধ্যেও কি মাল্টি ইউজার কম্পিউটার, এই কারণেই বলছে কারণ অনেক ইউজার একসাথে এই কম্পিউটারে কাজ করতে পারে, তাই জন্য এটাও কি একটা মাল্টি ইউজার কম্পিউটার। এছাড়া কি দাম মেন ফ্রেমের চেয়ে কম হয়, মেন ফ্রেম কম্পিউটারের চেয়ে যেহেতু আকারে ছোট হয় তাই দামও অনেকটাই কম হয়। আচ্ছা এরপর কি, এটা কোথায় কোথায় ইউজ হয়, বিভিন্ন অফিসে ইউজ হয়, ছোট ছোট অফিস, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, এই সমস্ত জায়গায় এই মিনি কম্পিউটারগুলো কিন্তু ইউজ হয়। দেখো বলছে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং ছোট ছোট বিভিন্ন সংস্থা, মানে সচরাচর আমরা যেখানে কম্পিউটারগুলো দেখি সেগুলো কোন ধরনের কম্পিউটার দেখি, যেমন কোনো ছোট একটা অফিসে গেলাম সেখানে কোনো একটা কম্পিউটার দেখলাম, বা কোনো একটা স্কুলে গেলাম সেখানে একটা কম্পিউটার দেখলাম, সেগুলো তাহলে কোন ধরনের কম্পিউটার, সেগুলো সবই হচ্ছে তোমাদের মিনি কম্পিউটার। বোঝা গেছে? আচ্ছা দেখো তারপরে যেটা বলছে সেটা হচ্ছে কিছু পরিমাণে ডেটা প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করতে পারে। এটা ডেটা স্টোর ক্ষমতা কিন্তু অন্য কম্পিউটার যেমন সুপার কম্পিউটার, মেনফ্রেম কম্পিউটার এদের থেকে কি হয়, কম হয়। কারণ কি, এটা যেহেতু আকারে অনেকটাই ছোট হচ্ছে তাই জন্য এর কি হচ্ছে, এর তথ্য ধারণ ক্ষমতা বা তথ্য যে স্টোর করার যে ক্যাপাবিলিটি সেটাও কিন্তু অনেকটাই পরিমাণে কম হচ্ছে, কিন্তু কিছু পরিমাণ তথ্য স্টোর করে রাখতে পারে নিজের মধ্যে। নেক্সট দেখো মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার আরও ছোট হয়, ঠিক আছে। মাইক্রো কম্পিউটার হলো ছোট আকারের কম্পিউটার যা সাধারণ কাজের জন্য ব্যবহৃত হয়। যেগুলো ধরো আমাদের বাড়িতে যে কম্পিউটারগুলো আমরা ইউজ করি বা ল্যাপটপগুলো ইউজ করি সেগুলো তাহলে কিসের এক্সাম্পল, সেগুলো সবই তাহলে হচ্ছে মাইক্রো কম্পিউটারের এক্সাম্পল। এগুলো আকারে অনেকটাই ছোট হয় এবং কি হয়, মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয় এখানেও কি মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। এছাড়া মাইক্রো প্রসেসরের সাথে আর কি থাকে, মাইক্রো প্রসেসরের সাথে কিবোর্ড দেখতে পাই, মাউস দেখতে পাই, মনিটর দেখতে পাই, এগুলো কিন্তু সংযুক্ত থাকে। দেখবে আমরা যখন কম্পিউটার কিনি তখন বিভিন্ন জিনিস কিন্তু ওর ভেতরে অ্যাটাচ করা থাকে, যে একটা কিবোর্ড থাকছে, একটা মাউস থাকছে, বা আমরা অ্যাসেম্বল করেও কিনতে পারি, যে মনিটরটা এক জায়গা থেকে কিনলাম, সিপিইউটা এক জায়গা থেকে কিনলাম, কিনে সেটাকে পুরোপুরিভাবে সেট আপ করেও কিন্তু আমরা ইউজ করতে পারি। তো এই জিনিসগুলোও কিন্তু মাইক্রো প্রসেসরের সাথে সাথে এই যে ইনপুট এবং আউটপুট ডিভাইস সেগুলোও কিন্তু কানেক্টেড থাকে এই মাইক্রো কম্পিউটারের মধ্যে, ঠিক আছে, মাইক্রো কম্পিউটারের মধ্যে। আচ্ছা উদাহরণের মধ্যে কি বলছে, উদাহরণের মধ্যে বলছে ইন্টেল 8088, উদাহরণ বলছে ইন্টেল 8088, আর তাছাড়া PCXT, এটাও কি একটা এক্সাম্পল হচ্ছে কিসের, মাইক্রো কম্পিউটারের। আচ্ছা বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে এই কম্পিউটারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার আর হচ্ছে পোর্টেবল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারও ব্যবহার করতে পারি আমরা, আর তাছাড়া কি পোর্টেবল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারকে আমরা কি বলি, পিসি বলি, আর পোর্টেবল কম্পিউটার এই দুটোই কি মাইক্রো কম্পিউটারের ভাগের মধ্যে পড়ে, ঠিক আছে। আকৃতিতে ছোট হয়, আগেই বলেছি এটাও একটা ওর সুবিধা যে আকৃতিতে ছোট হয়। আর তাছাড়া কি এই কম্পিউটারগুলি তুলনামূলকভাবে সস্তা হয়, যেহেতু এগুলো আর কি ছোট আকৃতির হয়ে গেল তাই জন্য কি এটার দামও আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাই জন্য এটা একটা এদের দামগুলো তুলনামূলকভাবে আগের যে কম্পিউটারগুলো ছিল সেই কম্পিউটারগুলোর তুলনায় অনেক কম, ঠিক আছে। তারপর হচ্ছে ঘরে এবং অফিসে ব্যবহারযোগ্য। আমরা নিজেদের ঘরে যে কম্পিউটারগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে এই মাইক্রো কম্পিউটার। বিভিন্ন যে ছোট ছোট অফিস আছে সেখানে যে কম্পিউটারগুলো ইউজ হয় সেগুলোও কি এই মাইক্রো কম্পিউটার। তাছাড়া দৈনন্দিন কাজের জন্য ইন্টারনেটে গেম খেলা, তারপরে কোনো কিছু লেখালেখি করা, কোনো ডকুমেন্ট বানানো, সেগুলোর জন্য আমরা যে কম্পিউটার ইউজ করে থাকি সেই কম্পিউটারটার নাম কি, সেই কম্পিউটারটার নাম হলোই এই মাইক্রো কম্পিউটার। চলো এবার নেক্সট পড়বো আমরা কম্পিউটারের ব্লক চিত্র। কম্পিউটারের ব্লক চিত্রটা আমাদের জানতে হবে।
দেখো কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটারকে আমরা ইনপুট দিই, সেটা প্রসেসিং হয়, তারপর সেটা আউটপুট হিসেবে আমাদেরকে রিপ্রেজেন্ট করে। প্রথমে আমরা ইনপুট দিচ্ছি, এই ইনপুটটা যাচ্ছে কোথায়, এই ইনপুটটা যাচ্ছে সিপিইউ এর মধ্যে। সিপিইউ এর মধ্যে কি কি পার্ট থাকে, সিপিইউ এর মধ্যে থাকে হচ্ছে এএলইউ, এএলইউ এর ফুল ফর্মটা পরে লিখছি, আর থাকে কি সিইউ, এই এএলইউ থাকে, সিইউ থাকে, আর কি থাকে, আর থাকে হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, প্রাইমারি মেমোরি থাকে, আর থাকে আমাদের সেকেন্ডারি মেমোরি, আর এপাশে কি থাকে আমাদের, এপাশে থাকে হচ্ছে আমাদের আউটপুট। এখান থেকে ইনপুট যাচ্ছে, এই হচ্ছে আমাদের কম্পিউটারের যে ব্লক চিত্র সেটা। দেখো কম্পিউটারের ব্লক চিত্রতে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আমাদের ইনপুট ইউনিট বা ইনপুট পার্ট। ইনপুট ইউনিটের মধ্যে যদি কথা বলি তাহলে ইনপুট ইউনিটের মধ্যে কি কি আসতে পারে, ইনপুট ইউনিটের মধ্যে আসতে পারে কিবোর্ড, তারপর আর কি আসতে পারে, মাউস আসতে পারে, কিবোর্ড আসতে পারে, মাউস আসতে পারে। এগুলো কি ইনপুট ডিভাইস হিসেবে কাজ করছে বা ইনপুট ইউনিটের মধ্যে পড়ে। আর যেটা আউটপুট ইউনিটের মধ্যে পড়ে সেটার মধ্যে কি কি আসতে পারে, মনিটর আসতে পারে, প্রিন্টার আসতে পারে, এগুলো। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা কম্পিউটারকে কোনো একটা যদি ইনস্ট্রাকশন দিই, সেই ইনস্ট্রাকশনটা ইনপুট হিসেবে আমরা দিচ্ছি, সেই ইনপুটটা কোথায় যাচ্ছে, সেই ইনপুটটা সিপিইউ এর মধ্যে যাচ্ছে। এবার এই যে সিপিইউ এর মধ্যে এএলইউ হচ্ছে কি অ্যারিথমেটিক এএলইউ এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর সিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল ইউনিট। সিপিইউ এর ফুল ফর্ম তোমরা জানো, সিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল ইউনিট। তাহলে সাপোজ ধরো এই যে এএলইউ এর কথাটা বললো, তাহলে এএলইউ এর ফুল ফর্ম কি বললাম, অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট বলতে বোঝাচ্ছে যে কোনো যদি মানে অ্যারিথমেটিক বলতে কি বোঝায়, কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তো আমাকে যদি কম্পিউটারকে দিয়ে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করানোর প্রয়োজনীয়তা থাকে তাহলে সেটা কোথায় যাবে। সাপোজ আমি একটা কম্পিউটারকে ইনপুট দিলাম যে আমাকে দুটো নাম্বারে যোগ করে দেখাও, এবার সেই ইনস্ট্রাকশনটা প্রথমে কি সিপিইউ এর কাছে যাবে, সিপিইউ দেখলো যে এটা তো অ্যারিথমেটিকের পার্ট, ও সঙ্গে সঙ্গে সেটাকে অ্যারিথমেটিকের পার্টে পাঠিয়ে দেবে। এবার অ্যারিথমেটিক সেই পার্টটা কমপ্লিট করে সেটা আবার সিপিইউকে পাঠাবে, সিপিইউ সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদেরকে রেজাল্ট হিসেবে দেখাবে যে হ্যাঁ এটা আপনার রেজাল্ট। ঠিক আছে, তো এভাবে কাজ হয়। বা প্রাইমারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরিতে কোনো কিছু স্টোরড আছে, সেই স্টোরড কোনো কিছুকে আমি যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমি কি করব, ইনপুট দেবো যে সাপোজ আমার সেকেন্ডারি মেমোরিতে কোনো একটা গান স্টোর আছে, এবার আমি সেই গানটা চালু করব, তাহলে আমি ইনপুট দিলাম কি যে হ্যাঁ সেকেন্ডারি মেমোরির মধ্যে আমার একটা গান আছে, সেটাকে চালু করো।
আমি ওকে ইনস্ট্রাকশন দিলাম মাউসের মাধ্যমে, ও কি করবে সিপিইউতে যাবে, সিপিইউ কি করবে, সিপিইউ বলবে যে ও আচ্ছা এটা তো তোমার কাজ নয়, তোমার কাজ নয়, তোমার কাজ নয়, এটা সেকেন্ডারি মেমোরিতে আছে, ও সেকেন্ডারি মেমোরিতে বলবে যে হ্যাঁ তোমার কাছে আছে, তুমি দেখো ফাইলটা কোথায় আছে, ও ফাইলটা খুঁজে টুজে বলবে হ্যাঁ আমার কাছে আছে, এই ফোল্ডারের মধ্যে আছে, তুমি এটা প্লে করে দাও। এবার ও যখন এখান থেকে যে ইনস্ট্রাকশনটা পাঠাবে সেটা আবার কোথায় যাবে, সেটা আবার সেই সিপিইউ এর কাছে যাবে, সিপিইউ তখন সেটা আউটপুট হিসেবে আমাদেরকে শোনাবে, মানে গানটা তখন আমরা যে সাউন্ড বক্স আছে সেটার মাধ্যমে শুনতে পারবো। এবং কোনো যদি ভিডিও চালানোর কথা থাকে তাহলে মনিটরে কিন্তু আমরা স্ক্রিনে সেই যে ছবি বা ভিডিও যেটা হোক না কেন সেটা কিন্তু আমরা দেখতেও পারবো। তো এভাবেই কিন্তু পুরো প্রসেসটা কাজ করে। এটাই ছিল কম্পিউটারের ব্লক চিত্র। এই যে ইনপুট হচ্ছে ভেতরে যে প্রসেসিং এর যে পার্টটা, এই পুরো প্রসেসিং এর পার্টটাই কিন্তু এই সিপিইউ হ্যান্ডেল করে। আশা করি বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় তাহলে একটু কমেন্টে না হয় লিখো, আমি পরের দিন আরেকবার বলে দেব যদি কোথাও সমস্যা থাকে তোমাদের। দেখো তারপর ইনপুট ইউনিট, ইনপুট ইউনিট বলতে কি বোঝাচ্ছে, দেখো ইনপুট ইউনিট বলতে বোঝাচ্ছে যে আমরা কম্পিউটারকে তো কোনো না কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি, এই যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি এগুলোকেই আমরা কি বলবো, ইনপুট বলবো। আর যে ডিভাইসের মাধ্যমে আমরা ইনস্ট্রাকশনটা দিচ্ছি যে হ্যাঁ তুমি এই গানটা চালাও বা তুমি এই যোগটা করো বা বিয়োগটা করো, এই যে ইনস্ট্রাকশনগুলো আমরা কম্পিউটারকে দিচ্ছি সেগুলো যে ডিভাইসের মাধ্যমে দিচ্ছি সেই ডিভাইসটাকেই আমরা কি বলবো, ইনপুট ডিভাইস বলবো। ঠিক আছে, যে ডিভাইসের মাধ্যমে আমরা দিচ্ছি ইনপুট ডিভাইস হলো সেই সমস্ত যন্ত্রাংশ যেগুলোর মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারকে তথ্য বা নির্দেশনা প্রদান করে। এই যে আমরা কম্পিউটারকে যে তথ্য বা নির্দেশটা প্রদান করছি সেগুলো কোন ডিভাইসের মাধ্যমে করছি, ইনপুট ডিভাইসের মাধ্যমে করছি। আচ্ছা, এখানে দেখো উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে একটা কথা যে আমরা সাপোজ কম্পিউটারকে কিবোর্ডের মাধ্যমে বললাম যে এ লেখো, ঠিক আছে, আমি কম্পিউটারকে কিবোর্ডের মাধ্যমে বললাম যে এ টাইপ করে ইনপুট ডিভাইসের সাহায্যে সেই তথ্যকে বাইনারি করে রূপান্তরিত করে প্রসেসরে পাঠাবে এবং কিন্তু ও আমাদেরকে তারপরে আউটপুটটা দেখতে দেবে। আউটপুট ডিভাইসে আমরা তখন দেখতে পারবো যে হ্যাঁ স্ক্রিনে একটা এ লেখা উঠেছে। তো চলো দেখি ইনপুট ডিভাইস কোনগুলো হয়। প্রথমেই যে ইনপুট ডিভাইসের কথা মাথায় আসে আমাদের কিবোর্ড মাউস, এই দুটো তো একদম নর্মাল, যেগুলো আমরা সব সময় দেখতে পাই কম্পিউটারের সাথে অ্যাটাচড অবস্থাতেই থাকে, যে কিবোর্ড আর মাউস এগুলো কি হিসেবে কাজ করে, ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। এছাড়া কি হয়, এছাড়া বারকোড রিডার হয়, ওসিআর হয়, ওএমআর হয়, দেখো এখানে প্রত্যেকটা স্ক্যানার হয়, জয়স্টিক হয়, এই যে বললাম ওসিআর ওএমআর, ঠিক আছে, এমআইসিআর, বারকোড রিডার, টাচ স্ক্রিন, তারপর কি গ্রাফিক ট্যাবলেট, তারপর লাইট পেন, ডিজিটাল ক্যামেরা, এগুলো সবই কি ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। এগুলো সব কিছুর মাধ্যমে আমরা কিন্তু কম্পিউটারকে কোনো না কোনোভাবে ইনপুট প্রদান করি। দেখো প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিবোর্ড। তো চলো দেখি কিবোর্ডের মধ্যে কি লেখা আছে। কিবোর্ড নিয়ে আলাদা করে কি আমার কিছু বলার দরকার আছে? কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের ডেটা লিখে সেই ডেটাগুলোকে কম্পিউটারে দেখতে পারি, মানে কম্পিউটারকে সেই নির্দেশগুলো পাঠাতে পারি। দেখো কি বলেছে, কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস যা কিনা কম্পিউটারের ডেটা এবং নির্দেশ পাঠাতে ব্যবহার করা হয়। আমরা যে ডেটাটা কম্পিউটারে পাঠাচ্ছি বা আমরা যে নির্দেশটা কম্পিউটারে পাঠাচ্ছি সেটা কিসের মাধ্যমে পাঠাচ্ছি, এই কিবোর্ডের মাধ্যমে পাঠাচ্ছি। এই কিবোর্ডের মাধ্যমে, এই কিবোর্ডের মধ্যে 105খানা কি থাকে, মনে রাখবে এই কিবোর্ডের মধ্যে 105খানা কি থাকে এবং কিয়েরও বিভিন্ন ভাগ থাকে। যেমন বিভিন্ন সংখ্যা আমরা লিখতে পারি, বিভিন্ন অ্যালফাবেট আমরা লিখতে পারি, বিভিন্ন সিম্বল আমরা ইউজ করতে পারি, আলফা নিউমেরিক কি হয় সেগুলো ইউজ করতে পারি, এছাড়া বিভিন্ন ফাংশন কি হয় যেগুলো আমরা ইউজ করতে পারি কিবোর্ডের মাধ্যমে। দেখো কিবোর্ডের বিভিন্ন কিগুলো প্রথমেই বলেছে অ্যালফাবেট কি। অ্যালফাবেট কি কি? অ্যালফাবেট কি হচ্ছে গিয়ে এ থেকে জেড পর্যন্ত টোটাল যে 26টা অ্যালফাবেট আছে সেই 26টা অ্যালফাবেটই কিন্তু ওখানে আমরা দেখতে পাই। এটাই হচ্ছে অ্যালফাবেট কি। এ থেকে জেড পর্যন্ত বর্ণমালা পর্যন্ত টাইপ করার জন্য ব্যবহৃত হয়। তাছাড়া হচ্ছে গিয়ে নাম্বার কি। নাম্বার কি এর মধ্যে 0 থেকে 9 পর্যন্ত পুরো ডিজিটগুলো কিন্তু ওখানে লেখা থাকে, যাতে করে কিনা আমাদের যে সংখ্যাটা দরকার সেই সংখ্যাটাই আমরা ওখান থেকে টাইপ করতে পারি। এছাড়া কি আমাদের ফাংশন কি। ফাংশন কি হচ্ছে F1 থেকে F12 পর্যন্ত হয়। ফাংশন কি কি, F1 থেকে F12 পর্যন্ত এই টোটাল 12টা
কি থাকে যেটা কিনা ফাংশন কি হিসেবে ডিনোট করা হয়। এই ফাংশন কি F1 থেকে F12 পর্যন্ত প্রত্যেকটা ফাংশন কি এর কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, প্রত্যেকটা ফাংশন কি কিন্তু আলাদা আলাদা কাজকে ডিনোট করে। নেক্সট হচ্ছে দেখো নেভিগেশন কি। নেভিগেশন কি কোনগুলো, কিবোর্ডটা তোমরা দেখবে, কিবোর্ডের একটা সাইডে তোমাদের পুরো অ্যালফাবেটগুলো লেখা থাকে, একদম ওপরে যে লাইন বরাবর 12টা কি থাকে সেটা হচ্ছে তোমাদের ফাংশন কি, আর এই সাইডে আরেকটা পার্ট থাকে, সেই পার্টের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত সমস্ত ডিজিটগুলো লেখা থাকে। আর তার মাঝখানে এই যে অ্যালফাবেট আর নাম্বারের মাঝখানে দেখবে কিছু আমাদের কি থাকে, যেগুলো অ্যারো কি থাকে, তাছাড়া আর কি কি থাকে, আমাদের ডিলিট কি থাকে, হোম কি থাকে, এন্ড কি থাকে, এইগুলো হচ্ছে আমাদের কি, এইগুলো হচ্ছে আমাদের নেভিগেশন কি। যে বিভিন্ন অ্যারো কি, হোম কি, এন্ড কি, তারপরে ডিলিট কি, এই কিগুলো হচ্ছে কি আমাদের, এই কিগুলোই হচ্ছে নেভিগেশন কি হিসেবে কাজ করে। এরপর হচ্ছে কন্ট্রোল কি। কন্ট্রোল কি কোনগুলো, কন্ট্রোল কিগুলো দেখবে ওই অ্যালফাবেটের পাশে CTRL, শিফট, অল্ট এই ধরনের যে কিগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা কন্ট্রোল কি বলবো। ঠিক আছে, এই ছিল কিবোর্ড। এরপর যদি মাউসের কথা বলি তাহলে মাউসও কিন্তু কি, মাউসও হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। মাউসকেও আমরা কি বলবো, একটা ইনপুট ডিভাইস বলবো, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, যেটার মাধ্যমে আমরা কম্পিউটারের যে স্ক্রিন থাকে সেই স্ক্রিনে পয়েন্ট করে করে ওকে বোঝাতে পারি বা নির্দেশ দিতে পারি, যে আমাদের যে অ্যারোটা থাকে সেই অ্যারোটা সরিয়ে সরিয়ে আমরা কিন্তু কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি, কিসের জন্য, যে তুমি এইখানে যাও, এখানে যাও, এরকমভাবে কিন্তু ইনস্ট্রাকশন আমরা মাউসের মাধ্যমে দিতে পারি, যেটা স্ক্রিনে বিভিন্ন আইকনের উপর ক্লিক করতে পারি বা বিভিন্ন ফাইলের উপর ক্লিক করতে পারি বা বিভিন্ন মেনু যেগুলো থাকে সেগুলোর উপর ক্লিক করে আমরা কিন্তু ওকে ইনস্ট্রাকশন দিতে পারি। এবার মাউস কীরকম দেখতে হয়, মাউস কথাটার মধ্যেই রয়েছে, মাউস অনেকটা ছোট এবং সাইজে কীরকম হয়, ইঁদুরের মতো দেখতে হয় এবং ডিম্বাকার টাইপের হয়। দেখো বিভিন্ন ধরনের মাউস দেখতে পাওয়া যায়। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে মেকানিক্যাল মাউস বা বল মাউস, যেটা নিচে আগে দেখতে মানে আগে একদম ইনিশিয়ালি যে মাউসগুলো ছিল সেটার নিচে একটা বলের মতো একটা যন্ত্র থাকতো এরকম পেছন দিকটায়, সেরকম সেটাকে আমরা বল বা মেকানিক্যাল মাউস বলবো। এরপর অপটিক্যাল মাউস চলে আসলো, অপটিক্যাল মাউস যেটা নিচের দিকটা এখন আবার লাইট জ্বলে, সেই মাউসগুলো এলো। তারপরে যেটা এলো সেটা হচ্ছে কর্ডলেস মাউস বা রিমোট মাউস, যেটার কোনো কর্ড থাকে না, ডিরেক্টলি ব্লুটুথের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্টেড হয় বা ল্যাপটপের সাথে কানেক্টেড হয়, সেই ধরনের মাউস। আর তারপরে যেটা এলো সেটা হলো ট্র্যাক বল মাউস। আচ্ছা, কম্পিউটারের যে মাউসগুলো থাকে তাতে কটা বাটন থাকে, দুটো বাটন থাকে, একটা হচ্ছে লেফট বাটন আর একটা হচ্ছে রাইট বাটন। আর তাছাড়া কি থাকে, একটা স্ক্রল বাটন থাকে, দেখবে স্ক্রল করার জন্য ওপরের দিকে একটা বাটন থাকে যেটা দিয়ে তুমি স্ক্রল করতে পারবে, ওপরের দিকেও যেতে পারবে, নিচের দিকেও যেতে পারবে পেজের, এবং কি করতে পারবে, তাছাড়া এই যে কম্পিউটারের মাধ্যমে আমরা কি কি করতে পারি, এই মাউসের মাধ্যমে আমরা কি কি করতে পারি, কম্পিউটার মাউসের মাধ্যমে আমরা ক্লিক করতে পারি, কোনো একটা আইকন আছে সেই আইকনটার উপর আমরা ক্লিক করতে পারি, ড্রপ করতে পারি, ড্র্যাগ করতে পারি, কোনো একটা কিছুকে টেনে বড় করতে পারি বা ছোট করতে পারি, যেটাকে আমরা ড্র্যাগ বলে থাকি বা ড্রপ বলে থাকি। তাছাড়া কি করতে পারি, ডাবল ক্লিক করতে পারি, দুবার করে মাউসের উপর ক্লিক করতে পারি, সেটা কি ডাবল ক্লিক হচ্ছে। আচ্ছা, তারপরে আর কি করতে পারি, তাছাড়া আমরা রাইট ক্লিক করতে পারি, রাইট বাটনে ক্লিক করে আমরা কিন্তু রাইট ক্লিকও করতে পারি মাউসের সাহায্যে। আর তাছাড়া স্ক্রল বাটনের সাহায্যে, যেটা স্ক্রল করার জন্য উপরের দিকটায় থাকে দেখবে মাউসের, সেই স্ক্রল বাটনের সাহায্যে কিন্তু আমরা কোনো ডকুমেন্টের উপরের দিকেও যেতে পারি বা নিচের দিকেও যেতে পারি, এবং ইভেন ওয়েবসাইটের ক্ষেত্রেও তাই, যে কোনো ওয়েবসাইটে আমরা দেখছি যেটা উপরে নিচে যাওয়ার জায়গা রয়েছে, সেখানে আমরা স্ক্রল করে উপরের দিকেও যেতে পারি বা নিচের দিকেও আসতে পারি। এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি মাউসের সাহায্যে। নেক্সট চলো দেখি কি বলেছে স্ক্যানার। স্ক্যানার কি করে, স্ক্যানার হচ্ছে গিয়ে আমাদের, স্ক্যানারও কি একটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। কিভাবে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে, স্ক্যানার হচ্ছে, দেখো স্ক্যানারে কি হয়, আমাদের কাছে কোনো ছবি আছে বা আমাদের কাছে কোনো ডকুমেন্ট আছে যেটাকে আমরা ডিজিটাল ফরম্যাটে নিয়ে যেতে চাই, তাই জন্য কি করতে হয়, আমাদের কাছে যে ছবিটা আছে বা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটাকে স্ক্যান করে সেটাকে ডিজিটাল ফরম্যাটে তৈরি করার জন্য সহায়তা করে কে, এই স্ক্যানার। স্ক্যানার হচ্ছে কি একটা ইনপুট ডিভাইস যেটা কিনা কি করে, কোনো ছবি বা নথিকে ডিজিটাল রূপে পরিণত করে কম্পিউটারে পাঠায়।
ঠিক আছে, কম্পিউটারে নির্দেশ পাঠাচ্ছে। সেটা যে কোনো ডকুমেন্ট হতে পারে, যে কোনো চিত্র স্ক্যান হতে পারে, বললাম যেগুলো যে ডকুমেন্টও স্ক্যান করতে পারে, চিত্রও স্ক্যান করতে পারে, করে ইলেকট্রনিক একটা কপি তৈরি করে। সেই যেটা আমরা স্ক্যান করলাম সেটাকে আমরা কম্পিউটারে স্টোর করেও রেখে দিতে পারি এবং সেগুলোকে পরে কাজে লাগাতে পারি বিভিন্ন জায়গায়। দেখো স্ক্যানারের কাজ কি বলছে, স্ক্যানারের কাজের মধ্যে বলছে যে স্ক্যানার কোনো ছবি বা লেখার উপর দেখবে যখন কোনো স্ক্যানারের মধ্যে কোনো ডকুমেন্ট দেওয়া হয় তখন তার চারপাশ থেকে বা উপর থেকে বা নিচ থেকে কি হয়, আলো চলে যায়। তার মানে কি বোঝা গেল যে হ্যাঁ ওটা পুরোপুরিভাবে স্ক্যান হয়ে গেছে। তো এই যে আলোটা যাচ্ছে, এই যে ছবি বা লেখার উপর আলো ফেলে এবং প্রতিফলন আলো বিশ্লেষণ করে তা কম্পিউটারে পাঠায়, এটা হচ্ছে ভেতরের কাজ, যেটা কিনা আলো ফেলে এবং প্রতিফলন নিয়ে যেটাকে বিশ্লেষণ করে সেটা কম্পিউটারে কিন্তু ওই পুরোভাবে যেরকমভাবে একটা কপি তৈরি করছে। ওই যে ছবিটা তুমি দিয়েছো সেই ছবিটারই একটা ডিজিটাল কপি কিন্তু ও তৈরি করে। দেখো এরপর কি, এবার ওই কপিটা দিয়ে আমরা সেটাকে স্টোর করেও রাখতে পারি বা প্রিন্টও করাতে পারি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার যে আমরা কি করব না করব। আচ্ছা, স্ক্যানারের প্রকারভেদের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ফ্ল্যাট বেড স্ক্যানার। তোমরা শুধু এগুলোর নামগুলো জেনে রাখো, কারণ এইগুলোর ভাগ তোমাদের নেই এক্সামে, তোমরা শুধু নামগুলো জেনে রাখো যে এগুলো স্ক্যানারের ভাগের মধ্যে পড়ে। প্রথমেই দেখো, প্রথমেই আছে ফ্ল্যাট বেড স্ক্যানার, তারপরে হচ্ছে হ্যান্ড হেল্ড স্ক্যানার, আর তারপরে কি ড্রাম স্ক্যানার। এই তিনটে স্ক্যানার হয়। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জয়স্টিক। জয়স্টিক তোমরা মোটামুটি বেশিরভাগ যারা ছেলেরা আছো তারা তো ইউজ করেছো। এই জয়স্টিক দিয়ে কি করা হয়, জয়স্টিক দিয়ে আমরা কিন্তু গেম খেলতে পারি। এটাও কি একটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। জয়স্টিক কি একটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। জয়স্টিকের সাহায্যে আমরা কি করতে পারি, জয়স্টিকের সাহায্যে কিন্তু আমরা গেম খেলতে পারি। এই যে গেম আমরা কিভাবে খেলতে পারি সেটা লিখেছে। এই জয়স্টিকের ওপরে একটা কিন্তু হাতল মতো থাকে, সেই হাতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ির যেমন গিয়ার বা স্টিয়ারিং থাকে সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি চালানো হয়, সেই রকম এখানেও কিন্তু একটা হ্যান্ডেল মতো থাকে বা হাতল মতো থাকে, যেটাকে এদিক ওদিক ঘুরিয়ে কিন্তু ডিরেকশন বা দিক নির্দেশ করা হয়। আমরা যে গেমটা খেলছি সেই গেমটা হয়তো কোনো গাড়ির গেম, সেখানে হয়তো এদিকে ওদিকে গাড়িটাকে সরাতে হবে, সেই ধরনের গেম খেলার জন্য কিন্তু এই জয়স্টিক অত্যন্ত জরুরি বা মানে ভালো। জয়স্টিক দিয়ে যদি তোমরা খেলো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে, কারণ কি তোমরা ওই যে হ্যান্ডেলটা থাকবে বা যে হাতলটা থাকবে সেই হাতলটা এদিকে ওদিকে ঘুরিয়ে কিন্তু ডান দিকে ঘোরালে হয়তো ডান দিকে যাবে গাড়িটা, বা দিকে ঘোরালে বা দিকে যাবে, এরকমভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা কিন্তু জিনিসটা করতে পারো। আচ্ছা, তারপর কি বলছে, ভিডিও গেম খেলতে ব্যবহার করা হয়। এটা কিসের জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে বিভিন্ন ভিডিও গেম খেলার জন্য আমরা এটা ইউজ করে থাকি। তাছাড়া কি, তাছাড়া হচ্ছে গিয়ে বিমানের সিমুলেশনে ব্যবহৃত হয়, বিমানের যে সিমুলেশন হয় সেখানেও এটা ব্যবহার হয়। তাছাড়া কি, তাছাড়া হচ্ছে রোবোটিক্স বা নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহৃত হয়। রোবোটিক্স বা নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটা থাকে সেটার মধ্যেও কিন্তু এটা ব্যবহার করা হয়। আর তাছাড়া কি, বিশেষ বিশেষ শিক্ষাক্ষেত্র বা গবেষণার কাজেও কিন্তু এটা ইউজ করা হয়, বিভিন্ন গবেষণার কাজেও কিন্তু এটা ইউজ করা হয়ে থাকে। দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওএমআর এবং ওসিআর। ওএমআর এবং ওসিআর, ওএমআর এর ফুল ফর্ম কি এবং ওসিআর এর ফুল ফর্ম কি সেটা একটু বলি। ওএমআর এর ফুল ফর্ম হচ্ছে, ওএমআর এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর এর ফুল ফর্ম কি, ওএমআর এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। আর ওসিআর এর ফুল ফর্ম কি, ওসিআর এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ওএমআর এর কি কাজ এবং ওসিআর এর কি কাজ সেটা বলি। ওএমআর কি করে, ওএমআরও কিন্তু একটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। আর ওসিআর কি, ওসিআরও হচ্ছে একটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। এবার ওএমআর এর ক্ষেত্রে কিভাবে কাজটা হচ্ছে সেটা বলি। ওএমআর এর ক্ষেত্রে তোমরা কাগজের মধ্যে বিভিন্ন ছোট ছোট কালি ইউজ করবে, সেই কালিগুলো কম্পিউটারের মাধ্যমে স্ক্যান করা হচ্ছে, সেটাই কিন্তু ওএমআর এর মূল কাজ হিসেবে ধরা হয়। যে তোমরা যে ওএমআর শিটে এক্সাম দাও সেটা চেক করা হয় কিন্তু এই ওএমআর এর মাধ্যমেই, ঠিক আছে। যে কালো বা নীলের যে দাগগুলো দিয়ে যে চিহ্নিত করা হচ্ছে সেই চিহ্নিত করার পর সেগুলোকে স্ক্যান করার জন্য এই ওএমআর
ইউজ করা হয়। ওএমআর এর কাজ কি? ওএমআর যন্ত্র কাগজের নির্দিষ্ট স্থানে দেওয়া চিহ্ন বা গোল যে চিহ্নগুলো করা থাকে, যে গোল যে চিহ্নগুলো এরকমভাবে আমরা ভরাট করি, সেই চিহ্নগুলোকে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় এবং সেগুলো শনাক্ত করে কোথায় পাঠায়? কম্পিউটারকে পাঠায়। এটি সাধারণত ওএমআর শিটে ব্যবহৃত হয়। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা ওএমআর শিটে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, আর ওসিআর এ কি হচ্ছে? ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এটাও কি? এটাও একটা ইনপুট ডিভাইস হিসেবেই কাজ করছে। এই ওসিআর ওএমআর দুটোই কি হিসেবে কাজ করছে? দুটোই আমাদের ইনপুট ডিভাইস হিসেবে কাজ করছে। দেখো এখানে কি হয়, এখানে যে ইনপুট প্রযুক্তির ওপর কাজ করছে, সেখানে কি হচ্ছে? প্রিন্ট বা হাতে লেখাকে স্ক্যান করে ডিজিটাল টেক্সটে রূপান্তর করা হয়। ওসিআর এর কাজ কি? ওসিআর হচ্ছে গিয়ে আমরা হাতে যদি কোনো লেখা লিখি, সেই লেখাটাকে ও স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে কম্পিউটারকে দেবে এবং কম্পিউটার সেটা অ্যাকসেপ্ট করবে। এটাই ওর কাজ। প্রিন্ট বা হাতে লেখা কোনো জিনিস যেটাকে ও ডিজিটাল টেক্সটে রূপান্তর করবে। এটাই ছিল হচ্ছে গিয়ে ওসিআর এর মেন কাজ। আচ্ছা, ওসিআর এর কাজের মধ্যে কি বলছে? ওসিআর সফটওয়্যার স্ক্যানার দিয়ে স্ক্যান করা কাগজে লেখা চিহ্ন শনাক্ত করে এবং সেই চিহ্নকে কম্পিউটারে রূপান্তর করে এবং সেটা কিন্তু এডিটেবল টেক্সট হয়। সেই জিনিসটাকে কিন্তু তোমরা আবার কি করতে পারো? সেই জিনিসটাকে কিন্তু তোমরা আবার এডিটও করতে পারো। যে টেক্সটটা ও ডিজিটালি আমাদেরকে দিচ্ছে, আমাদেরকে স্ক্যান করে যে ডিজিটালি আমাদের টেক্সটটা দিচ্ছে, সেই টেক্সটটাকে কিন্তু আমরা আবার এডিটও করতে পারি। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে আমাদের এমআইসিআর। এমআইসিআর এর ফুল ফর্ম কি? এমআইসিআর এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। এই যে তিনটে বললাম, ওসিআর, ওএমআর এবং এমআইসিআর, এই তিনটের ফুল ফর্মগুলো কিন্তু ভালো করে একটু জেনে রেখো। তো এই যে এমআইসিআর, এই এমআইসিআর এর কাজ কি? এমআইসিআর হচ্ছে একটা ইনপুট প্রযুক্তি যেটা কিনা কি করে? যেটা কিনা চুম্বকীয় কালি দিয়ে মুদ্রিত অক্ষর বা সংখ্যাকে পড়ে একটা বিশেষ কালি দিয়ে লেখা হয়। এই যে ইনপুট ডিভাইসের সাহায্যে, এমআইসিআর এর সাহায্যে কাগজে একটা চুম্বকীয় কালি দিয়ে লেখা হয় যেটা কিনা কম্পিউটার পড়তে পারে। ঠিক আছে, যেটা কিনা কম্পিউটার খুব সহজেই রূপান্তর করতে পারে বা পড়তে পারে। অক্ষর বা সংখ্যা লেখা হয় এটার মাধ্যমে, যাতে করে কিনা কম্পিউটার খুব ইজিলি সেটাকে স্ক্যান করতে পারে বা পড়তে পারে। দেখো কাজের মধ্যে কি বলছে? কাজের মধ্যে বলছে এই প্রযুক্তি সাধারণত ব্যাংকে ব্যবহার করা হয়। বেশিরভাগ জায়গায় কি হয়? ব্যাংকের যে চেক থাকে, সেই চেকের নিচে যে আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো থাকে বা ধরো চেক নম্বর থাকে, ব্যাংকের যে বিভিন্ন কোড থাকে, সেগুলো লেখা হয় কি? এই এমআইসিআর কালি দিয়ে, যাতে এমআইসিআর মেশিনে যখন ওই চেকটা দেওয়া হবে তখন সে খুব ইজিলি সেগুলোকে পড়তে পারে এবং সেগুলোকে মেশিনে কনভার্ট করতে পারে। ঠিক আছে, এটাই ছিল হচ্ছে এমআইসিআর এর কাজ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বারকোড রিডার। বারকোড রিডার কি? বারকোড রিডারও একটা কিন্তু কি? বারকোড রিডারও হচ্ছে একটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। এই বারকোডগুলো কি হয়? দেখবে বেশিরভাগ প্রোডাক্টের পেছনে, বা তোমরা যখন অনলাইনে অনলাইনে কেন বলছি, তোমরা যখন শপিং মলে গিয়ে তোমরা যখন শপিং করো তখন দেখবে যে ট্যাগটা থাকে, সেই ট্যাগের মধ্যে সাদা কিছু কালো এরকম ডট 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 লাইন মতন থাকে। ঠিক আছে, সাদা কালো দাগের মতন থাকে, এরকম কোনোটা বড় কোনোটা ছোট এরকমভাবে পরপর একটা এরকম দাগের মতো থাকে। সাদা দিয়েও থাকে, কালো দিয়েও থাকে, বা সেটা ডিপেন্ড করছে যে কিভাবে ওখানে লেখা হয়েছে সেটা। এই যে সাদা এবং কালো যে কোডগুলো থাকে, এই কোডগুলোকে স্ক্যান করা হয়। এই কোডগুলোকে স্ক্যান করে সেটাকে কি করা হচ্ছে? কম্পিউটারে পাঠানো হচ্ছে। ঠিক আছে, এই যে স্ক্যান করা হচ্ছে এবং কম্পিউটারে পাঠানো হচ্ছে, এই যে পদ্ধতিটা হচ্ছে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। এই বারকোডগুলো স্ক্যান করলে কি হবে? এই বারকোডগুলো স্ক্যান করলে প্রোডাক্টের সমস্ত যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো, যে প্রোডাক্টটার দাম কত, প্রোডাক্টটা কবে কেনা হয়েছিল, কি ব্যাপার বৃত্তান্ত, সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারবো। এই যে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড বা ইউপিসি, এটাকে আমরা কি বলি? ইউনিভার্সাল প্রোডাক্ট কোডও বলে থাকি বা ইউপিসিও বলে থাকি। আচ্ছা, বারকোড রিডারের কাজ কি? বারকোড রিডারের কাজের মধ্যে বলছে, দেখো, বারকোড রিডার নির্দিষ্ট সংখ্যার মাধ্যমে কোনো পণ্যের পরিচয়, মূল্য বা স্টক বা তথ্য দেখতে সহায়তা করে। বারকোড রিডার সেই কোড স্ক্যান করে যেটা কম্পিউটার
সিস্টেমে পাঠায়, ফলে দ্রুত পণ্যের তথ্য পাওয়া যায়। কি হচ্ছে দেখো, বারকোড রিডারের মাধ্যমে আমরা যখন স্ক্যান করছি ওই কোডটা, সেই কোডটা স্ক্যান করে কি হচ্ছে আমাদের কিন্তু সমস্ত প্রোডাক্টের ডিটেলসগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, যে স্ক্যান করে কি কি ডিটেলসগুলো এখানে পাওয়া যাচ্ছে সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাই। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে টাচ স্ক্রিন এবং গ্রাফিক ট্যাবলেট। টাচ স্ক্রিনের কাজ কি আর গ্রাফিক ট্যাবলেটের কাজ কি সেটা বলি। টাচ স্ক্রিন হচ্ছে একটা ইনপুট ডিভাইস। টাচ স্ক্রিন কিভাবে কাজ করে, টাচ স্ক্রিনও একটা ইনপুট ডিভাইস, এবং এই যে গ্রাফিক ট্যাবলেট এটাও কিন্তু একটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। এবার টাচ স্ক্রিনে কি হচ্ছে, টাচ স্ক্রিনে হচ্ছে ব্যবহারকারী স্ক্রিনের ওপর আঙুল দিয়ে বা স্টাইলাস দিয়ে সরাসরিভাবে স্পর্শ করে কোনো আইকনে ক্লিক করতে পারে, কোনো বোতামে ক্লিক করতে পারে। দেখবে এটিএমে গেলে দেখা যায় যে এটিএমগুলোতে যে মেশিনগুলো থাকে সেই মেশিনগুলোর পাশে বাটনও থাকে। ইভেন আমরা যদি হাত দিয়ে ওখানে টাচ করি, যে যেখানে দেখা গেল উইথড্র লেখা আছে বা কোন অ্যাকাউন্ট, কেমন টাইপের অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সেগুলো সিলেক্ট করার জন্য আমরা বাটনগুলোও ইউজ করতে পারি, বা হাত দিয়ে দিয়ে যদি আমরা টাচ করি তাহলেও কিন্তু ওটা কি হয়ে যায়, ওটা সিলেক্ট হয়ে যায়। তো সেই যে জিনিসটা যে আঙুল দিয়ে আমরা ওইটা হচ্ছে কি টাচ স্ক্রিন। যে আমাদের ফোনের ক্ষেত্রেও তো আমরা দেখি যে আমাদের ফোনটা কি টাচ স্ক্রিন, আমরা ফোনের উপর হাত দিয়ে টাচ করে কিন্তু কাজগুলো করতে পারি। তাহলে টাচ স্ক্রিনের মেন কাজ হচ্ছে যে আমরা যে টাচ স্ক্রিনে সরাসরি আঙুল বা স্টাইলাস দিয়ে বিভিন্নভাবে কিন্তু স্পর্শ করে কাজ করতে পারি। টাচ স্ক্রিনের কাজের মধ্যে কি কি রয়েছে দেখো, টাচ স্ক্রিনের কাজের মধ্যে বলছে টাচ স্ক্রিন ব্যবহার করে ব্যবহারকারী স্ক্রিনে থাকা আইকন বা বোতাম বা মেনু স্পর্শ করে অ্যাপ চালু করতে পারে, টাইপিং করতে পারে, স্ক্রলিং করতে পারে, এই জিনিসগুলো কিন্তু করতে পারে, যেগুলো আমরা ফোনে করতে পারি। তাহলে ফোনের যে স্ক্রিনটা সেটাও কি একটা টাচ স্ক্রিনের এক্সাম্পল, এবং সেটা কি হিসেবে কাজ করছে, একটা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করছে। নেক্সট দেখো, গ্রাফিক ট্যাবলেট বলেছে। গ্রাফিক ট্যাবলেটের মাধ্যমে কি করা হয়, গ্রাফিক ট্যাবলেটের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের যে ড্রয়িংগুলো করা হয় সেগুলো হাত দিয়ে দিয়ে ওই ট্যাবলেটের ওপরেই কিন্তু আঁকা হয়। যেমন এখানে লেখা হয়েছে দেখো, ডিজিটাল ড্রয়িং বা হস্তলিখিত ইনপুট গ্রহণের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, এর উপর একটা সমতল পৃষ্ঠ, এটাও কিন্তু একটা সমতল এরকম স্ক্রিনের মতো থাকে, যেটার মাধ্যমে আমরা হাত দিয়ে বা স্টাইলাস দিয়ে বিভিন্নভাবে ছবি আঁকতে পারি। বিশেষ করে গ্রাফিক্স যে ট্যাবলেটগুলো হয় সেগুলো কিসের জন্য ইউজ হয়, বিভিন্ন ডিজাইনিং পারপাসে বা কোনো ড্রয়িং পারপাসের জন্য কিন্তু ইউজ করা হয়। এর কাজ কি, এর কাজ হচ্ছে স্টাইলাস দিয়ে যে ট্যাবলেটের উপর আঁকতে পারি আমরা, সেই রেখা বা চিত্র কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করা যায়। ওটা কি ডিজিটালি হচ্ছে, আমরা হাত দিয়ে দিয়ে স্ক্রিনের উপর আঁকছি, সেটা কি ডিজিটালি থাকছে, সেটা কিন্তু কম্পিউটারে আমরা প্রদর্শনও করাতে পারবো। নেক্সট দেখো, ডিজিটাল ক্যামেরা এবং লাইট পেন। ডিজিটাল ক্যামেরা কিভাবে কাজ করছে আর লাইট পেন কিভাবে কাজ করছে সেটা বলি। ডিজিটাল ক্যামেরা আর লাইট পেন দুটোই কি ইনপুট ডিভাইস হিসেবে কাজ করছে। ডিজিটাল ক্যামেরার মাধ্যমে কি হচ্ছে, ডিজিটাল ক্যামেরার মাধ্যমে দুটোই আমাদের ইনপুট ডিভাইস হিসেবে কাজ করছে। কিভাবে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করছে, ডিজিটাল ক্যামেরার মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন ছবি বা ভিডিও করতে পারি, সেগুলো ডিজিটাল ফরম্যাটে থাকে। আমরা যে ছবি বা ভিডিওগুলো ডিজিটাল ক্যামেরার মাধ্যমে করছি সেগুলো কোন ফরম্যাটে থাকে, ডিজিটাল ফরম্যাটে থাকে, এবং সেগুলো কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে দেখতেও পারি। এবং এইগুলো কি হচ্ছে, ডিজিটাল ফরম্যাটেই কিন্তু স্টোরড অবস্থায় থাকে। ছবি তুলতে ফিল্মের পরিবর্তে ইমেজ সেন্সরের মাধ্যমেও কিন্তু ব্যবহার করা হয়। ডিজিটাল ক্যামেরার কাজ কি, ডিজিটাল ক্যামেরার কাজ হচ্ছে আলো ধারণ করে তা ইলেকট্রনিক সংকেতে রূপান্তর করে এবং ছবি তুলে সেটাকে মেমোরি কার্ডের মধ্যে স্টোর করে রাখে। তোলা ছবি কম্পিউটারে স্থানান্তর এবং সম্পাদনা করা বা শেয়ার করা যায়। আমরা যে ছবিটা ডিজিটাল ক্যামেরার মাধ্যমে তুলছি সেটা কিন্তু আমরা ইজিলি চাইলে কম্পিউটারে স্থানান্তর করতে পারবো বা শেয়ার করতে পারবো। এরপর দেখো লাইট পেন। লাইট পেনের কথা কি বলছে দেখো, লাইট পেনে কি হচ্ছে, আচ্ছা লাইট পেনে কি হচ্ছে, লাইট পেনটাও কিন্তু আমাদের একটা কি হিসেবে কাজ করছে, ইনপুট ডিভাইস হিসেবে কাজ করছে। লাইট পেনের মাধ্যমে আমরা কি করতে পারি, লাইট পেনের মাধ্যমে আমরা স্ক্রিনের ওপর কোনো কিছু লিখতে পারি, কোনো কিছু আঁকতে পারি, কোনো কিছুর ওপর দাগ টানতে পারি, এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি। আর এই যে লাইট পেন সেটা কি হিসেবে কাজ করছে, এই লাইট পেনটা কিন্তু অনেকটা কিসের মতো কাজ করছে, এই লাইট পেনটা অনেকটা আমাদের এই নর্মাল পেনের মতো কাজ করে, যেটা কিনা স্ক্রিনে লিখতে বা আঁকতে বা নির্দিষ্ট আইটেম নির্ধারণ করতে সাহায্য করে। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট দেখো আউটপুট ইউনিট। আউটপুট ইউনিটের মধ্যে কি বলছে? আউটপুট ইউনিটের মধ্যে বলছে কম্পিউটার সিস্টেম সেই সমস্ত অংশ যেখান থেকে আমরা আউটপুট ডিভাইসের মাধ্যমে কি করি, আউটপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার আমাদেরকে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো আমাদেরকে দেখায় এবং সেগুলো আমরা কম্পিউটারের থেকে কিন্তু দেখতে পারি। এবং যেইগুলো আমাদের যে যন্ত্রাংশগুলোর মাধ্যমে সেটা হয়, যে তথ্য যেগুলো আমাদের প্রদর্শন করছে সেগুলো যে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিসের মাধ্যমে হচ্ছে? সেটা আমাদের হচ্ছে এই মনিটর, প্রিন্টার, স্পিকার, এই সমস্ত জিনিসের মাধ্যমে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি আমরা জিনিসগুলো। তো এইটাই হচ্ছে কি আমাদের আউটপুট ডিভাইস। তাহলে আউটপুট ডিভাইস কি? কম্পিউটার আমাদের যে তথ্যগুলো দেখাচ্ছে বা আমাদেরকে দেখতে দিচ্ছে সেগুলো যেটার মাধ্যমে হয় সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে কি কি থাকে? মনিটর থাকে, প্রিন্টার থাকে, প্লটার থাকে আর সাউন্ড বক্স থাকে। আউটপুট ডিভাইসের মধ্যে কি কি ডিভাইস পড়ে? আউটপুট ডিভাইসের মধ্যে আমাদের মনিটর পড়ে, প্রিন্টার পড়ে, প্লটার পড়ে আর সাউন্ড বক্স পড়ে। দেখো মনিটর কি? মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস যেটার মাধ্যমে কি? যেটার মাধ্যমে আমাদের বিভিন্ন আমরা জিনিস দেখতে পাই। যে তথ্যগুলো কম্পিউটারের মধ্যে থাকে, সেই কম্পিউটারের স্ক্রিনের মধ্যে যে তথ্যগুলো থাকে, যে লেখাগুলো থাকে, ছবিগুলো থাকে, ভিডিওগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই কিসের মাধ্যমে? এই টেলিভিশনের মাধ্যমে। বা অনেকটা কি এই মনিটরটা অনেকটা কি হিসেবে কাজ করে? এই মনিটরটা অনেকটা আমাদের টেলিভিশনের মতো কাজ করে, যেটা কিনা আমাদেরকে কি করছে? যেটা কিনা আমাদেরকে বিভিন্ন যে স্ক্রিনের মধ্যে যে লেখাগুলো আছে, ছবিগুলো আছে, ভিডিওগুলো আছে, সেগুলো দেখতে সহায়তা করছে। মনিটরের ধরনের মধ্যে কি কি থাকে? মনিটরের ধরনের মধ্যে সিআরটি মনিটর হয়, আর কি হয়? এলইডি মনিটর হয় আর এলসিডি মনিটর হয়। এলসিডি মনিটর হয় আর এলইডি মনিটর হয়। দেখো সিআরটি মনিটর হচ্ছে গিয়ে, সিআরটি মনিটরের ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব, এলসিডি মনিটরের ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, আর এলইডি মনিটরের ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। দেখো এবার আমরা একটু জানি যে এই মনিটরগুলো কিভাবে কাজ হয়। দেখো প্রথমেই যেটা সিআরটি মনিটর, সিআরটি মনিটরগুলো হচ্ছে খুব পুরনো যুগের মনিটর, যেগুলো অনেকটা সেই পুরনো দিনের বড় বড় যে টিভিগুলো হতো না, সেই টিভিগুলোর মতো দেখতে হতো, খুব বড় বড় ভারী মোটা মোটা সাইজের টিভির মতন দেখতে হতো। দেখো টিভি বা মনিটরের মতো যুগে ব্যবহৃত হতো। পুরনো যে টিভিগুলো ছিল সেরকম ছিল, আকারেও বড় এবং ভারী হয় এবং মোটা হয়। আকারেও এইগুলো কি হয়? অনেক ভারী হয়, মোটা হয়। আচ্ছা, তাছাড়া কি? বেশি বিদ্যুৎ খরচ হয়, অনেক বেশি পরিমাণে, কিন্তু যেহেতু আগেকার যুগের ছিল সেই কারণে কিন্তু বেশি পরিমাণে বিদ্যুৎটাও খরচ হতো। তাছাড়া কি? তাছাড়া বলেছে চোখের উপর বেশি চাপ পড়ে। এই ধরনের কম্পিউটারগুলো যখন আমরা ইউজ করতাম তখন কিন্তু প্রচুর পরিমাণে চোখে প্রেশার পড়তো। আর তাছাড়া কি? আর তাছাড়া হচ্ছে এখন আর ব্যবহার হয় না। এখন আর তুমি কোনো কম্পিউটারে দেখবে না যে সিআরটি মনিটর ইউজ করছে। সমস্ত কম্পিউটারগুলো কি দেখবে? এলইডি মনিটর ইউজ করে। আচ্ছা, তারপরে কি? এলসিডি মনিটর, যেটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এগুলো কি? এগুলো হচ্ছে অনেকটা যে পাতলা পাতলা যে আমাদের টিভিগুলো হয় সেগুলোর মতো হয়ে গেল, আধুনিক মনিটরের এক ধরনের প্রযুক্তি। আচ্ছা, লিকুইড ক্রিস্টাল ব্যবহার করে আলো নিয়ন্ত্রণ করা হয়। এখানে লিকুইড ক্রিস্টাল ব্যবহার করেই কিন্তু আলোটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। দেখবে এখনকার যে টিভিগুলো থাকে সেগুলোও কিন্তু কি প্রযুক্তিতে তৈরি? সেগুলো এখন এলইডি, আর কিছুদিন আগে গেলে সেটা এলসিডিতে ছিল, যে এলসিডি টিভি। আচ্ছা, তারপরে কি? আকারে পাতলা এবং হালকা হয়ে গেল, বিদ্যুৎ খরচও কম হলো, চোখের প্রেশারও কমে গেল, যে চোখে যে বেশি পরিমাণে প্রেশার পড়ছিল সেটাও কিন্তু বন্ধ হলো। আর তাছাড়া কি? ছবির মান সিআরটির থেকে অনেক ভালো। সিআরটি মনিটরে ছবির যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি কিন্তু এলসিডি মনিটরে অনেক ভালো কোয়ালিটি আমরা দেখতে পাই, যে পিকচার কোয়ালিটি যেটা সেটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে। কোন মনিটরে? এই এলসিডি মনিটরে। এরপর যেটা এলইডি মনিটর সেটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এটা কি? এটা হচ্ছে এলসিডিরই নতুন একটা ভার্সন। এটা কি? এলসিডিরই নতুন একটা ভার্সন। এখানে কি? ব্যাকলাইট হিসেবে এলইডি লাইট ব্যবহার করা হয়। এখানে ব্যাকলাইট হিসেবে কি ব্যবহার করা হয়? এলইডি লাইট ব্যবহার করা হয়। আচ্ছা, তাছাড়া কি? আরও উজ্জ্বল এবং স্পষ্ট ছবি দেখায় এবং বিভিন্ন ছবি যেগুলো আমাদেরকে দেখাচ্ছে সেই ছবিগুলো অনেক বেশি কিন্তু উজ্জ্বল হচ্ছে। ঠিক আছে, অনেক বেশি উজ্জ্বল এবং স্পষ্ট ছবি দেখাচ্ছে। আর এইটার যে স্ট্রাকচারটা সেটা কি? এটা স্ট্রাকচারটা অনেকটা পাতলা ধরনের হয় এবং কি বিভিন্ন যে শক্তি যে সাশ্রয় হচ্ছে বা তাপ এখানে কম উৎপন্ন হচ্ছে এই মনিটরগুলোতে। আচ্ছা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে প্রিন্টার। প্রিন্টারও কি?
প্রিন্টারও হচ্ছে একটা আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। এবার প্রিন্টারে কি হয়, প্রিন্টারে হচ্ছে সাপোজ তোমার কম্পিউটারে কোনো একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টটাকে তুমি হ্যান্ড টু হ্যান্ড দেখতে চাও, তো সেটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেটার ক্ষেত্রে আমাদের কম্পিউটারে যে ডকুমেন্টটা আছে সেটাকে প্রিন্ট করাতে হবে। এবার এই প্রিন্টটা কিসের মাধ্যমে করাবো আমরা, এই প্রিন্টটা আমরা করাবো প্রিন্টারের মাধ্যমে। যেটা ডিজিটালি আমাদের কম্পিউটারের মধ্যে ছিল সেটা এখন হ্যান্ড টু হ্যান্ড আমরা দেখতে পারবো প্রিন্ট করানোর পর, মানে কাগজে লেখা হিসেবে আমরা দেখতে পারবো। এটা কি হয়, এটা হচ্ছে গিয়ে কম্পিউটারে যে ডেটাগুলো থাকে সেটা লেখা হতে পারে, ছবি হতে পারে, ডায়াগ্রাম হতে পারে, সেগুলো সমস্ত কিছু কি করে কাগজের মধ্যে লেখা হিসেবে রিপ্রেজেন্ট করে। কাগজের মধ্যে কাগজের যে কালি দিয়ে লেখা হয় সেরকমভাবে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, দেখো ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার কি, প্রিন্টারের দুটো পার্ট হয়, একটা হয় ইম্প্যাক্ট প্রিন্টার আর একটা হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারে কি হয়, ইম্প্যাক্ট প্রিন্টারে হচ্ছে গিয়ে কাগজে যখন প্রিন্ট হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজ উৎপন্ন হচ্ছে, মানে কাগজের সাথে এর যে হেডটা থাকে, কাগজের যে হেডটা থাকে সেটা এর যে হেডটা থাকে, প্রিন্টারের যে হেডটা থাকে সেটা কাগজের উপর এমনভাবে স্পর্শ করে যে প্রচুর পরিমাণে আওয়াজ উৎপন্ন হয় এবং চাপ দিয়ে দিয়ে লেখা হয়, চাপ এবং আঘাত দিয়ে দিয়ে কিন্তু লেখাটা লেখা হয়। সেই জন্য এটা কিন্তু অতটাও ভালো প্রিন্ট করতে পারে না। অক্ষর বা ছবি প্রিন্ট করতে রিবন বা পিন বা হেড যেটা থাকে সেটা ব্যবহার করা হয়, এবং সেটা কি বিভিন্নভাবে এই যে প্রিন্ট যখন করে তখন কিন্তু এতটাই ঘষে ঘষে প্রিন্ট করে যে প্রচুর পরিমাণে শব্দ উৎপন্ন হয়। এটার মাধ্যমে যখন প্রিন্ট করা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে কি হচ্ছে, শব্দ উৎপন্ন হচ্ছে। এছাড়া কি, এছাড়া ধীর গতি হয়। কার্বন কপি, একসাথে একাধিক কপি তৈরির জন্য উপযোগী, একসাথে অনেকগুলো কপি কিন্তু আমরা এটার মাধ্যমে তৈরি করতে পারি। আচ্ছা, এরপর কি এর উদাহরণগুলো দেখে নাও। এর উদাহরণগুলোর মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, তারপরে ডেইজি হুইল প্রিন্টার আর লাইন প্রিন্টার। প্রত্যেকটা প্রিন্টারের নাম মনে রাখবে যে ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে কি কি প্রিন্টার পড়ে। ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পড়ে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লাইন প্রিন্টার আর ডেইজি হুইল প্রিন্টার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টারে কি হচ্ছে, নন ইম্প্যাক্ট প্রিন্টারে কিন্তু কাগজে কোনো রকম কোনো স্পর্শ হয় না, কোনো রকম কোনো আওয়াজ হয় না। যখন প্রিন্টটা হয় খুব স্মুথলি প্রিন্ট হয়ে কিন্তু বেরিয়ে আসে। দেখো এখানে বৈশিষ্ট্যগুলো কি বলেছে, বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই বলছে যেটা, সেটা হচ্ছে কালি বা টোনার ব্যবহার করা হয়। এক্ষেত্রে কালি ব্যবহার করা হয়, সেই কারণে কিন্তু অতটা পরিমাণে শব্দ এখানে উৎপন্ন হয় না, যে শব্দ কম হয়। পরের পয়েন্টেই দেখো লেখা আছে শব্দ কম হয়। তাছাড়া কি দ্রুত এবং পরিষ্কার প্রিন্ট দেয়। আগের যে ইম্প্যাক্ট প্রিন্টার ছিল সেখানে কিন্তু পিকচারের যে মানে আমাদের যখন প্রিন্ট করে যে হাতে যে কাগজটা আমরা পাবো সেই কাগজটাতে দেখা যাচ্ছে যে খুব ভালো পরিমাণে কিন্তু প্রিন্টটা হয়নি, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কালো কালো দাগ থেকে গেছে। কিন্তু এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে দ্রুত এবং পরিষ্কারভাবে প্রিন্ট করা পসিবল। আচ্ছা, তারপরে আর কি আধুনিক বা বেশি ব্যবহৃত হয়, আধুনিক বা বেশি ব্যবহৃত হয়, আধুনিক ধরনের হয় এবং অনেক বেশি পরিমাণে এই প্রিন্টারগুলো কিন্তু ইউজ করা হয়। দেখো এক্সাম্পলের মধ্যে কি বলেছে, এক্সাম্পলের মধ্যে প্রথমেই বলছে ইনজেক্ট প্রিন্টার, তাছাড়া লেজার প্রিন্টার আর কি থার্মাল প্রিন্টার। তাহলে এক্সাম্পলের মধ্যে কি কি পড়ছে, এটার এক্সাম্পলের মধ্যে পড়ছে হচ্ছে লেজার প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার আর থার্মাল প্রিন্টার। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল, আমরা প্রিন্টার পর্যন্তই পড়লাম। এরপরে আমাদের আর যে পার্টটা বাকি রয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, প্রাইমারি মেমোরি, র্যাম, রম, এই পার্টটাই শুধু বাকি আছে। তাহলেই আমাদের কিন্তু এই বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের পুরো পার্টটাই শেষ হয়ে যাবে। আর মেমোরির মধ্যেও বেশ কিছু ভাগ রয়েছে, সেই পার্টটা আমরা নেক্সট দিন পড়ে বাকি তারপরে আমরা চেষ্টা করব সফটওয়্যারের পার্টটা পড়বো নাকি বাইনারিটা পড়ে নেব আগে, যেটা আমাদের ওই অ্যান্ড গেট, অর গেট বা ধরো বাইনারির যে কনভার্সনগুলো আছে সেগুলো। তো যেটা মনে হবে ভালো সেটা আগে করাবো, তারপরে বাকি অন্য চ্যাপ্টারটা হবে। ঠিক আছে, তো আমাদের বেশিরভাগ যে ক্লাস 11-12-এর ভিডিও সেগুলো সবই কিন্তু এই ক্লাস 11-12-এর নতুন চ্যানেলে আসে। তোমরা কিন্তু এই নতুন চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রেখো। এই নতুন চ্যানেলেই কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের ভিডিও এই নতুন চ্যানেলেই আসবে। এই কম্পিউটার সায়েন্সের ভিডিওগুলো আসে শুক্রবার করে, তোমরা শুক্রবার করে 11-এর কম্পিউটার সায়েন্সের ভিডিওগুলো কিন্তু পাবে এই চ্যানেলে। তো সাবস্ক্রাইব করে রেখো। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছো তারা আমাদের এই কম্পিটিটিভ এক্সামের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখানে কিন্তু ডেইলি কম্পিটিটিভ এক্সামের জন্য ভিডিও দেওয়া হয়। আর যারা অ্যাপে ক্লাস করতে চাইছো তারা
আমাদের অ্যাপে গিয়ে সমস্ত ডিটেলসগুলো দেখে নিতে পারো। কারো যদি কোথাও সমস্যা থাকে সে কিন্তু উপরে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নিয়ে তাদের কোয়ারিজগুলো করে নিতে পারো, রিজলভ করে নিতে পারো। তো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকছে, বাকি দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আজকে এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ।